নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা অপরাধী। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। 20 বৎসর পূর্বেকার কথা বলিতেছি। মুঙ্গেরের কলেজে পড়িতাম। বয়স তখন 18 কি 19। গোড়াবাজারের ওদিকে ফুটবল ম্যাচ দেখিতে গিয়াছিলাম। হঠাৎ সারা আকাশ মেঘে ঢাকিয়া ঝড় তুলিয়া মুষলধারে বৃষ্টি নামিল। মাথা বাঁচাইবার উদ্দেশ্যে দিকবিদিকের জ্ঞান হারাইয়া একদিকে ছুট দিলাম। পিছনে ডাক শুনিলাম, আমাদের বাড়ি আসুন অজিতবাবু। চাহিয়া দেখি অশ্বিনী, আমাদেরই সহপাঠী সে। পাশের একটা বাংলার বারান্দা হইতে আমায় ডাকিতেছে। সানন্দে তাহার আতিথ্য গ্রহণ করিয়া সাগ্রহে তাহার বাড়ি গিয়া উঠিলাম। অশ্বিনীরা নেটিভ খ্রিস্টান, বাঙালি পাড়ার বাহিরে থাকে। ছোট ফটকের মধ্যে একটু কম্পাউন্ডও আছে। ফ্লোরের উপর ঝকঝকে পরিষ্কার বাংলাখানি, ভারী পরিচ্ছন্ন। কম্পাউন্ডে লাল নীল নানা রঙের ফুলে ভরা ছোট বাগান, ঠিক যেন একখানি ছবি। ভিজা কাপড় বদলাইয়া মাথায় ব্রাশ চালাইয়া ভদ্রলোক সাজিয়া ভিতরে আসিয়া বসিলাম। অশ্বিনীর বিধবা মা আসিয়া সস্নেহে অভ্যর্থনা করিলেন। কি মধুর স্নেহ করুণায় তাহার মুখখানি ঢলঢল করিতেছে। শান্ত সুন্দর স্মৃতি সমুজ্জ্বল, যেন ম্যাডোনার মূর্তি। একবার দেখিলে জীবনে সে মূর্তি ভোলা যায় না। পরক্ষণেই অশ্বিনী ডাকিল, রেবা। টকটকে লাল রঙের শাড়িতে আপনার দেহখানিকে আবৃত করিয়া রাজ্যের লজ্জা গায়ে মাখিয়া এক বালিকা কক্ষে প্রবেশ করিল। অস্তগামী সূর্যের কিরণ ছটায় সমস্ত আকাশ যেমন এক অপূর্ব স্নিগ্ধ বর্ণে আপনাকে রঞ্জিত করিয়া তোলে, বালিকার সর্বাঙ্গে তেমনই এক অপরূপ রূপের হিল্লোল। তাহার সে অপরূপ রূপের জ্যোৎস্নায় প্রলয়ান্ধকারে আচ্ছন্ন সেই ঘরখানি মুহূর্তে অমনি চকিত উদ্ভাসিত হইয়া উঠিল। কুঞ্চিত কৃষ্ণ কেশে দোদুল বেণী, মাথার উপর টকটকে লাল ফিতার বো বাঁধা, সে এক অপূর্ব শোভা। আমি তাহার পানে চাহিয়া চকিতে চোখ নামাইলাম। অশ্বিনী বলিল, ইনি অজিতবাবু, কলেজ টিমে খেলেন। সেদিন গোড়াদের সঙ্গে কলেজের যে ম্যাচ দেখেছ, তাতে গোড়ারা যে গোল খেয়ে হেরে গেল, সে গোলটি ইনিই দিয়েছিলেন। একে চা খাও দেখি, এর অভ্যর্থনার ভার তোমার উপর। সলজ্জ মধুর ভঙ্গিতে ঘাড় নাড়িয়া রেবা বাহির হইয়া গেল। যাইবার সময় তাহার চোখ আর ঠোঁটের কোণে যে আনন্দ দীপ্তি ফুটিয়া উঠিয়াছিল, সেটুকু আমার লক্ষ্য এড়ায় নাই। আমার মনে হইল যেন হাসির একটা জীবন্ত বিদ্যুৎ শিখা আমার সামনে হইতে সরিয়া গেল। এই জ্যোৎস্নাময়ী বালিকার হাতে তৈয়ারি চায়ে সেদিন অমৃতের স্বাদ পাইলাম। অনেক রাত্রে বৃষ্টি থামিলে বাড়ি ফিরিলাম। সে রাত্রে ঘুমের বড় ব্যাঘাত হইল। কেবলই রেবার সেই সুন্দর মুখ আমার প্রথম যৌবনের সমস্ত বাসনা কামনার প্রদীপ্তিতে শিখার মতো জাগিয়া জলজল করিতে লাগিল। রেবা খ্রিস্টান, খ্রিস্টান, এই কথাটা বারবার মনের মধ্যে জাগিয়া উঠিয়া তীক্ষ্ণ ছুরির মতোই আমার সমস্ত আশা সমস্ত কল্পনাকে রক্তাক্ত ক্ষত বিক্ষত করিয়া তুলিল। ইহার পর হইতে অশ্বিনীর সহিত ঘনিষ্ঠতা আমার খুবই বাড়িয়া উঠিল। নানা অছিলায় তাহাদের বাড়ি যাইতাম। সন্ধ্যায় চায়ের টেবিলে স্পোর্টিংয়ের নানা অবান্তর আলোচনায় ঘড়িতে কখন যে 10টা-11টা বাজিয়া যাইত, সেদিকে কাহারও হুঁশ থাকিত না। আমি শুধু রেবার রূপসুধা
আর তাহার হাতে তৈয়ারি চা পান করিয়া আমার সেই প্রথম যৌবনের সুদুর্লভ মুহূর্তগুলিকে এক বিচিত্র রমণীয়তার পরিপূর্ণ বিভোর করিয়া বাড়ি ফিরিতাম। প্রাণে তৃপ্তি কি তেমন পাইতাম? অসহ্য বেদনা বোধ হইত যখন বুঝিতাম এই রেবাকে কোনোদিন আমার পাইবার আশা নাই। সে খ্রিস্টান। এই রেবা কোথায় থাকিবে সে, আর কোথায় বা আমি? হায় রে, এখনকার এই মুহূর্তগুলায় সকল স্মৃতিই তখন অতীতের কোন অতল গহ্বরে তলাইয়া যাইবে। বেশি ভাবিতে পারিতাম না। স্বার্থের বিষে সমস্ত মন বিষাইয়া উঠিত। রাত্রে বাড়ি ফিরিবার সময় কতবার মনে করিতাম, আর না, রেবাকে আর দেখিব না। নৈরাশ্যের আগুনে এ বাসনার ইন্ধন মিথ্যার কেন যোগাই? রেবা পরের, রেবা সুদূরের। কিন্তু পরদিন কলেজে ছুটি হইলেই রেবার সেই তরুণ রূপের মোহ কি প্রবল নেশায় আকুল উন্মাদ করিয়া আমায় আবার তাহারই গৃহের দ্বারে টানিয়া আনিত। ওহ, সে কি ভীষণ মুহূর্তগুলো! নিজের সঙ্গে যুদ্ধ করিয়া কেবলই আঘাত পাইতাম, তবুও সে আঘাত পাইবার আগ্রহে আবার সে যুদ্ধে মাতিয়া উঠিতাম। আমি সত্যই পাগল হইয়াছিলাম। আর পারিলাম না। একদিন ভাবিলাম, রেবাকে সব কথা খুলিয়া বলি। যদি বুঝাইতে পারি কি তীব্র পিপাসা, কি প্রবল অনুরাগ আমার প্রাণে, হোক সে খ্রিস্টান। অন্তরের এই যে প্রবল আকর্ষণ, সে কি মানুষের হাতে গড়া এই ধর্মের কৃত্রিম বেড়াটাকে ভাঙিতে পারিবে না? ভাঙিয়া দুইজনকে এক করিয়া দিবে না? রেবা মানুষ, আমিও মানুষ। তবে একদিন একটা সুযোগ মিলিল। সেদিন অশ্বিনী কোথায় কি কাজে বাহির হইয়া গিয়াছিল, কলেজে আসে নাই। ব্যাপার কি জানিবার জন্য কলেজের ছুটির পর তাহার বাড়িতে আসিয়া হাজির হইলাম। অশ্বিনীর মা বলিলেন, রেবার বিয়ের কথা হচ্ছে, অশ্বিনী তাই ছেলেটিকে দেখতে গেছে সাহেবগঞ্জে। আমার বুকে যেন কে মুগুরের ঘা মারিল। রেবার বিয়ে? অশ্বিনীর মা বলিলেন, রেবা, চা এনে দাও, দিয়ে এখানে বসো, অশ্বিনী তো বাড়ি নেই। তিনি চলিয়া গেলেন। রেবা চা লইয়া আসিল। সন্ধ্যার ম্লান ছায়া তখন ধীরে ধীরে ঘনাইয়া আসিতেছিল। কাছেই এক সাহেবের বাংলো হইতে পিয়ানোর ঝঙ্কারে একটা মাতাল সুর উচ্ছ্বসিত হইয়া উঠিয়া সমস্ত বাতাসটাকেও মাতাইয়া তুলিয়াছিল। আমার প্রাণও সে সুরে মাতাল হইয়া উঠিয়াছিল। তার উপর সম্মুখে দাঁড়াইয়া রেবা, তার তারুণ্যের অপূর্ব দীপ্তি লইয়া। গোধূলির সেই মৃদু আভায় তাকে কি অপরূপী না দেখাইতেছিল। পাগলের মতো রেবার হাত ধরিয়া ডাকিলাম, রেবা। স্বরটা সব বাহির হইয়াছিল কিনা জানি না, সে স্বরে আমার হৃদয়ের সমস্ত আবেগ অসহ্য আশঙ্কা উদ্বেগে একেবারে মূর্ছাতুর হইয়া পড়িল। রেবা ভয়চকিতের মতো আমার পানে চাহিল। তাহার দুই চোখ বিস্ময়ে পরিপূর্ণ। আমি বলিলাম, রেবা, আমি তোমায় ভালোবাসি, বড় ভালোবাসি। হও তুমি খ্রিস্টান, তাতে কি বাধা? আমিও খ্রিস্টান হতে রাজি আছি। রেবা, রেবা। গুছাইয়া ঠিক এই কয়টা কথাই বলিয়াছিলাম কি না জানি না, তবে এই ভাবের কথাগুলোই আমার মনের মধ্যে ভাষায় ফুটিবার জন্য আতালি পাতালি করিতেছিল। তারপর এক নিঃশ্বাসে আরও কত কথাই যে বলিয়া গেলাম। রেবা স্তব্ধ হইয়া বসিয়া রহিল, কোনো কথা বলিল না। আমি তার মুখের পানে সাগ্রহ পিপাসু দৃষ্টিতে চাহিয়া রহিলাম। তার রক্তিম কপলে ক্ষণে ক্ষণে লজ্জার সুরক্তিম আভা ফুটিয়া উঠিতেছিল। তার চোখের পাতা ক্ষণে ক্ষণে মুদিয়া আসিতেছিল। হঠাৎ একটি নিঃশ্বাস ফেলিয়া রেবা বিদ্যুৎ শিখার মতোই সে ঘর হইতে বাহির হইয়া গেল।
তারপর আমি কতক্ষণ যে মুখ মৌন পুতুলের মতো সেখানে ছিলাম জানি না। হঠাৎ ঘড়িতে 10টা বাজিতেছে শুনিয়া আমার যেন চেতনা হইল। আমি চোরের মতো নিঃশব্দে বাহির হইলাম। ফ্লোরের নিচে একঝাড় হাসনুহানার পাশে শান বাঁধানো ছোট চাতালটার উপর রেবা চুপ করিয়া বসিয়াছিল। ওখানে রেবা কি করিতেছে? মন কৌতূহলী হইলেও পা সেদিকে গেল না। সটান পথে আসিয়া দাঁড়াইলাম। পথে আসিয়া ভাবিলাম, এ কি করিলাম? মুহূর্তে দুর্বলতায়, ক্ষণিক উত্তেজনায় একটা বালিকার কাছে এমনভাবে, ছি! দারুণ ধিক্কারে সমস্ত মন ভরিয়া উঠিল। রেবা কি ভাবিল? পাছে পরদিন অশ্বিনীর সঙ্গে দেখা হইলে এ কথা ওঠে, সেই ভয়ে কলেজে গেলাম না। বৈকালে কষ্টহারিণী ঘাটের দিকে চলিয়া গেলাম। বাসায় ফিরিয়া শুনিলাম অশ্বিনী কি জরুরি কাজে আমায় খুঁজিতে আসিয়াছিল। বুকটা ছাঁত করিয়া উঠিল। তারপর 2-3 দিন কলেজের ছুটি ছিল। বাসা ছাড়িয়া ফাঁকে ফাঁকে ঘুরিয়া বেড়াইলাম। কয়দিনই অশ্বিনী আসিয়া 2-3 বার আমার খোঁজ করিয়া গিয়াছে। কেন কেন? আশার দোলায় মন দুলিয়া উঠিত, আবার এক দারুণ লজ্জা তাহাকে চাপিয়া ধরিত। এমনি জ্বালাতন হইয়া এক অছিলা তুলিয়া একদিন হঠাৎ কলিকাতায় পলাইলাম। চট করিয়া ফেরা গেল না। বাড়িতে অকস্মাৎ নানা অসুখ বিসুখের হাঙ্গামা আসিয়া আমায় প্রায় 2 মাস বাড়িতে আটক করিয়া রাখিল। খাঁচার পাখির মতোই পড়িয়া ছটফট করিলাম। অশ্বিনী কেন আমার খোঁজে আসিয়াছিল? তবে কি রেবাকে পাওয়া সম্ভব? মুঙ্গেরে ছুটিয়া যাইব, একখানা চিঠি লিখিব, কি জানি, হয়তো হাতের নাগালে পাইয়াও কামনার ধনটিকে চিরদিনের জন্যই খোয়াইয়া বসিলাম। তারপর মুঙ্গেরে ফিরিলাম একেবারে পূজার পর, কলেজ খুলিলে। ফিরিয়া সন্ধ্যার সময় অত্যন্ত সন্তর্পণে অশ্বিনীদের পাড়ার দিকে চলিলাম। ওই যে বাড়ি দেখা যায়, সেই বাড়ি। আমার মাথার মধ্যে রক্তটা ছলাৎ করিয়া নাচিয়া উঠিল। কম্পিত চরণে অগ্রসর হইলাম। এ কি! ফটকের সম্মুখে ছোট ঘোড়ার পিঠে চড়িয়া এক সাহেব বালক বেড়াইতেছে যে, সঙ্গে এক তরুণী মেম। ফটকের সম্মুখে দেখি কাঠের ছোট সাইনবোর্ড, তাহাতে একটা বিলাতি নাম লেখা। কে যেন আমায় নিমেষে কোন উচ্চ পর্বত শিখা হইতে একেবারে অতল স্পর্শ অন্ধকার গহ্বরে ঠেলিয়া দিল। নিকটেই এক ভুট্টাওয়ালার দোকান। সেখানেই সন্ধান লইতে গিয়া দেখি অশ্বিনীদের বাড়ির সেই লক্ষিয়া দাইটা এক কোণে বসিয়া ভুট্টা সেঁকিতেছে। তার মুখে শুনিলাম অশ্বিনী আজ মাসখানেক হইল বোনের বিবাহ দিবার পরেই কি একটা চাকরি লইয়া রেঙ্গুনে চলিয়া গিয়াছে। বিধবা মাও গিয়াছে। যাইবার সময় বাড়িটা বিক্রয় করিয়া গিয়াছে। রেবার বিবাহ একরকম গোলমালের মধ্যেই সারা হইয়াছে। অশ্বিনী, রেবা কি মা কাহারও মত ছিল না। জামাইয়ের বাপের কাছে বাড়িটা বাঁধা ছিল, তাহারা মামলা মকদ্দমা করিয়া ক্রোক দিবার চেষ্টায় ছিল। তাই এই বিবাহ দিয়া সে সব দায় এড়াইয়া বাঁচিয়াছে। কলেজের বন্ধুদের মুখে শুনিলাম আমি চলিয়া গেলে অশ্বিনী পাগলের মতো আমার সন্ধান করিয়াছিল। আমার কলিকাতার ঠিকানা কেহ জানিত না, কাজেই বলিতে পারে নাই। আমার সঙ্গে অশ্বিনীর নাকি এই বিবাহের ব্যাপারেই ভারী জরুরি পরামর্শ ছিল। রেবাকে যে কথা জিজ্ঞাসা করিয়াছিলাম, অশ্বিনী তবে কি তাহারই জবাব দিতে আসিয়াছিল? তবে কি রেবার কাছে আপনাকে ধরা দিয়েছিলাম? সেই ভরসায় দেনার দায় কাটাইবার জন্য বেচারি অশ্বিনী আমারই কাছে ছুটি আসিয়াছিল, কে জানে। তারপর আজ 20 বৎসর পরের কথা বলিতে বসিয়াছি।
সংসারের প্রবল ঘূর্ণাবর্তে পড়িয়া কোথায় গিয়াছে রেবা আর আমার তরুণ যৌবনের সেই অরুণ স্বপ্ন? দুই মেয়ের বিবাহ দিয়া নাতিপুতি লইয়া আমি এখন দস্তুর মতো সংসার ফাঁদিয়া বসিয়াছি। বাংলা নভেলে প্রেমের কথা পড়িলে গাঁজাখুরি বলিয়া সে বই ছুঁড়িয়া ফেলিয়া দিই। এফএ পাশ করিয়া হঠাৎ ধনী শ্বশুরের নজরে পড়িয়া তার একটিমাত্র কন্যার সহিত অনেকগুলি টাকা ঘরে আনিয়া পরম পরিতৃপ্তিতে কাল কাটাইতেছি। মফস্বলে ডাক্তারি চাকরি করি, পরিশ্রম কম, খাতির খুব, বেশ নিশ্চিন্ত আরামে দিন কাটিতেছে। এই চাকরিতে ঘুরিতে ঘুরিতে আজ 4 মাস হইল জামালপুরে আসিয়া উঠিয়াছি। সেদিন সন্ধ্যার সময় গৃহিণীর হাতে তৈয়ারি 2-4টা সুখাদ্য মুখে তুলিতেছি, এমন সময় খবর আসিল এক জরুরি অ্যাক্সিডেন্ট কেসে এখনই বাহিরে যাইতে হইবে। ভাড়া গাড়ি দাঁড়াইয়াছিল, গাড়িতে গিয়া উঠিলাম। গৃহিণী মুখ ভার করিয়া দাঁড়াইলেন, কিন্তু উপায় ছিল না। বাঙালি স্ত্রীরা কর্তব্যের ডাক এই জিনিসটার অর্থ বোঝে না। তারা চায় স্বামীগুলি তাহাদের হাতে মাথা গুজিয়া আদর সোহাগ লইয়াই, কিন্তু সে কথা যাক। রেলওয়ে ব্যারাকের ধারে গিয়া একটা জীর্ণ বাংলোর মধ্যে ঢুকিতে দেখি সম্মুখেই 5-7টি ছেলে মেয়ে খেলা করিতেছে। ছিন্ন মলিন বেশ, সুকুমার মূর্তিগুলি জরাজীর্ণ। তাহাদের ঘেরিয়া, সমস্ত স্থানটাকে ঘেরিয়া দারিদ্র্যের বিকট শীর্ণ কঙ্কালখানা যেন খটখট করিয়া ঘুরিয়া বেড়াইতেছে। ভিতরে গেলাম। রোগশয্যায় শায়িতা এক তরুণী, রোগী। ইহাকেই দেখিতে হইবে। বয়স বেশি নয়, তবে দারিদ্র্যে আর অভাবে গায়ের চর্ম বিশ্রী কর্কশ হইয়া গিয়াছে। রূপ ম্লান, চোখের নিচে কালি পড়িয়াছে। তরুণী এককালে সুন্দরী ছিল বটে, এখন সৌন্দর্যের একটা খোলস মাত্র তাহার অঙ্গে লাগিয়া আছে। তরুণী অচেতন পড়িয়া আছে। ব্যাপার শুনিলাম, মাতাল লম্পট স্বামী পয়সার জন্য তর্জন করিয়া স্ত্রীর কাছে যখন পয়সা পায় নাই, তখন জুতা শুদ্ধ পা তুলিয়া নিতান্ত পাষণ্ডের মতোই পদাঘাতে বেচারিকে জর্জরিত করিয়া গিয়াছে। খানিকক্ষণ শুশ্রূষার পর রোগীর চেতনা হইল। রোগী চোখ মেলিয়া চাহিল। এ কি? এ যে আমার পরিচিত দৃষ্টি। কোথায় দেখিয়াছি? চমকিয়া উঠিলাম। ঠিক, এ যে রেবা। সবিষয় ডাকিলাম, রেবা? না, ভুল নয়। তরুণী আমার পানে ফিরিয়া চাহিল। চাহিয়া মৃদুস্বরে বলিল, অজিতবাবু। তারপর দুইজনে নির্বাক, কাহারও মুখে কথা নাই। রেবার 2 ডাগর চোখের কোলে মুক্তার মতো 2 বিন্দু জল ফুটিয়া উঠিল। ফোঁটা বড় হইল, তারপর 2 গাল বাহিয়া ঝরিয়া পড়িল। আমার বুক ফাটিয়া কতদিনকার একটা বিস্মৃত প্রায় রুদ্ধ বেদনা তীব্র নিঃশ্বাসে ফুটিয়া বাহির হইল। আমি 2 হাতে রেবার চোখের জল মুছিয়া বলিলাম, রেবা, তোমার এই দশা? আমার বুকের উপর এক অসহ্য বেদনা পাহাড়ের মতো চাপিয়া বসিয়াছিল। চোখে জল আসিল। রেবা আকাশের পানে একটা হাত উঠাইল, তারপর ধীরে ধীরে বলিল, প্রভুর ইচ্ছা। কোনো কথা বলিলাম না, বলিবার শক্তিও ছিল না। এই রেবা, সেই রেবা। এক অতর্কিত মুহূর্তে ক্ষণিকের উত্তেজনায় যাহাকে বলিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, অশ্বিনী কোথায়? জানি না, এই বিয়ের ব্যাপার নিয়েই দাদার রাগ হয়। এ বিয়েতে কারো মত ছিল না। দাদাও এ বিয়ে বন্ধ করতে চেষ্টা করেছিল, কিন্তু হলো না। সবই প্রভুর ইচ্ছা। হারে স্বার্থপর বর্বর কাপুরুষ, এই বিবাহ বন্ধ করার চেষ্টা হয়তো তোর সেই কথাটাকেই কেন্দ্র করিয়া।
কে যেন আমার সর্বাঙ্গে তীব্র কষাঘাত করিল। আমি আজ ঐশ্বর্যের প্রাচুর্যের মধ্যে, আর আমার সেই প্রথম যৌবনের কামনার ধন রেবা। কেন তাহাকে সেই সন্ধ্যায় আশার উচ্ছ্বাসে মাতাইয়া তুলিয়াছিলাম, তারপর কাপুরুষের মতো পলাইয়াছি। রেবাকে বলিলাম, আমার ওখানে তুমি চলো, যাবে রেবা? রেবা বলিল, না, আমার বাড়িতে না হয় না গেলে, আমার বাড়ির কাছে অন্য বাড়িতে থাকবে, আমার দেখবার সুবিধে হবে, ছেলে মেয়েদের জন্যেও। তবু সেই এক উত্তর, না। ঠিক ঠিক জবাব দিয়েছ রেবা। নারী এই তেজেই দুর্বল অসহায় হইয়াও লক্ষ্মী ছাড়া বিশ্বে নিজেকে তুমি খাড়া রাখিয়াছ। ঔষধের ব্যবস্থা করিয়া উঠিলাম, উঠিয়া বাহিরে আসিলাম। গাড়িতে উঠিব এমন সময় 10-11 বছরের একটি মেয়ে ছুটিয়া আসিয়া আমার হাতে 4টা টাকা গুঁজিয়া দিল, দিয়া বলিল, আপনার ভিজিট। কোনো কথা বলিলাম না, বলিতে পারিলাম না, হাতটাও সরাইতে পারিলাম না। গরম আগুনের মতো বোধ হইলেও টাকা 4টা হাতেই রহিয়া গেল। গাড়ি চলিল। সন্ধ্যার অন্ধকার তখন বেশ নিবিড় হইয়া উঠিয়াছে। সেই অন্ধকারের মধ্যে স্পষ্ট দেখিলাম রেবার কি দীপ্ত মহিমাময় মূর্তি। রাজেন্দ্রাণীর মতো সিংহাসনে সে বসিয়া আছে, আর আমি তার সম্মুখ হইতে আমার ধিক্কিত কুণ্ঠিত মনকে লইয়া নত শিরে সরিয়া পড়িবার জন্য পথ খুঁজিয়া মরিতেছি। শেষ হল আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।